ছায়া ছায়া নাট্যরূপ প্রযোজিত নাটক ছায়া ছায়া। মাস চলে গেল, তবু আমার ভুল হয়ে যায়। আচ্ছা, কেন আমার ভুল হচ্ছে বলুন তো? ভুল বা বলছি কেন? চিত্রা আমার স্ত্রী, খুব ভালোবাসত আমাকে, এত ভালোবাসত আমাকে, কখনো সকালে চা দিতে দেরি হয়নি তার। তাই বলে ভাববেন না সকালের চা মানে সকাল ৬টা। আমি যখন ঘুম থেকে উঠতাম তখনই ছিল তার কাছে সকাল। এত ভালোবাসতো আমায়, এত ভালোবাসতো আমায়, তবুও সে আত্মহত্যা করল। তারপর থেকে সকালের এই চায়ের সময়টা আমার ভুল হয়ে যায়। আচ্ছা, আপনারা কি জানেন মৃত মানুষ প্রশ্ন করতে পারে কিনা? এই বিষয়টা কিছুদিন ধরে আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। কাজে যাই, সেখানেও বিষয়টা আমাকে ধাক্কা মারে। তাই বলে ভাববেন না স্ত্রীর শোকে আমি বেসামাল হয়ে পড়েছি। এই কিছুদিন আগে আগরতলার আশ্রম চৌমোহনীতে এক দ্রুতগতির বাইকের ধাক্কায় যে টিএসআর জওয়ান ছেলেটি মারা গেল, সে তো মৃত্যুর জন্য প্রস্তুত ছিল না। সে যদি প্রশ্ন করে, কি উত্তর দেবে? যদি জানি না বলি তবে কি সত্যি বলা হবে? কিন্তু এইটুকু তো বুঝতে পারি, উদ্দাম জীবন ভোগ করার তীব্র ইচ্ছা কিভাবে আমাদের মৃত্যুর দিকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। কেন হয় এমন ইচ্ছে? কথাগুলো বলেছিলাম কাল একটা সেমিনার। ইদানিংকারে কেউ কেউ সেমিনারে ডাকে, অনুরোধে বলতে হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে সেগুলোতে মৃত্যু গন্ধ লেগে থাকে। গতকাল বলেছিলাম নারী স্বাধীনতার বিষয়ে।
গতকালে কাণ্ড হয়েছে। হঠাৎ দর্শক আসন থেকে একজন দাঁড়িয়ে বলে উঠল, আপনি যা বলছেন সেগুলো বিশ্বাস করেন? আমি যা বলেছি সেগুলো বিশ্বাস করি কিনা সেটা আজকের আলোচনার বিষয় নয়। আমি শুধু নারী স্বাধীনতা কিভাবে আসতে পারে বা ঠিক কাকে বলবো নারী স্বাধীনতা সেই বিষয়ে বলতে চেয়েছি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি বসুন 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 বসুন। এই যে আপনি বলছেন বিশ্বাসের কথা, এই বিশ্বাসের বিষয়টিকে আমাদের শেখানো হয়। আমরা কি শেখাচ্ছি নতুনদের? শুধু তো মুখস্থ। বিশ্বাস একটি শব্দ, যে শব্দের সঙ্গে জুড়ে রয়েছে যুক্তি বা লজিক। এই যে সারা পৃথিবীতে এত এত নীতিবাক্য, সেগুলো যারা বলে কজন বিশ্বাস করে? গ্যালিলিওর বিশ্বাসের যে যুক্তি ছিল, সেই যুক্তিটাই মানতে পারেনি সেই সময়ের ক্ষমতাধরেরা। আজও কি পারছে? কিন্তু আমার কাছে কেন? আমি তো কোনো না, আমার কিন্তু অ্যাড্রেস তো ঠিকই আছে। তাহলে কি আমার নামে এই এলাকায় আরো একজন আছে? না, চলে গেছে। কাল পোস্ট অফিসে পৌঁছে দিতে হবে। দেখুন তো কি কাণ্ড। আচ্ছা, লোকটা কি আমার মতোই হবে? বয়স, স্ত্রী আছে? কি সব আবল তাবল ভাবছি। ছেলেটা 3 দিন মাসির বাড়িতে, জানি আর চলে আসবে। এখন আর বাজারে যেতে ইচ্ছে করছে না। আজ ম্যানেজ করলাম, ফ্রিজে তো ডিম আছে। বলো কিছু একটা, বলতেই হবে তোমাকে। এভাবে দূরে বসে থাকলে চলবে না। তুমি কি বুঝো না তোমার এই ঘটনায় কতটা লজ্জিত হতে হচ্ছে আমাকে? চোখ নামিয়ে হাঁটতে হয়, সবাই তাকায় কৌতূহলে, যেন আমার শরীরে চামড়ায় অশরীরী অবয়ব ব্যাপ্তি আছে। ঘর থেকে বেরোতে ইচ্ছে করে না। কেউ আমার দিকে এগিয়ে এলে মনে হয় এই বুঝে জিজ্ঞাসা করলে তোমার কথা, তোমার চলে যাওয়ার কথা। এই ঘরের চৌহদ্দি থেকে বেরোতে গেলে একটা ভয় গ্রাস করে আমাকে। দাঁড়াতে পারি না, শুধু রাগে কিড়মিড় করি। গতকালই এমনই একটি ঘটনার মুখোমুখি হয়েছিলাম আমাদের অফিসে। ঘৃণা ঘৃণা ঘৃণা।
বাবু, এরকম ভাবে সবসময় ভুল বলছেন আপনি। না, ভুলটাকে একদম জাস্টিফাই করবেন না। দিনে যে কাজটা হওয়ার কথা ছিল 3 দিনও সেই কাজটা ঠিকঠাক করতে পারলেন না। আপনার স্ত্রীর ঘটনা জানি বলে এতদিন কিছু বলি, কিন্তু এভাবে তো চলবে না। না পারলে চাকরি ছেড়ে দিন। আপনার সঙ্গে আমরা দেখি তো ঠিক, সেই ব্যথা কি কিছু অনুভব করবে? আপনি এইভাবে কাজ করলে প্রথম কোপটা তো আমার উপরে আসবে, সেটা নিশ্চয়ই আমার জন্য খুব সুখের হবে না। স্যার, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আমার এত দিনের ডেডিকেশন এক মুহূর্তে উড়িয়ে দিলেন। প্ল্যানকে আমি নতুন তৈরি করছি না, এই প্ল্যানটাও আমি আমার মতো করে তৈরি করেছি। সেটা আপনার পছন্দ নাও হতে পারে, তাই বলে আমার প্ল্যানটাকে ভুল বলতে পারেন না স্যার। ভুলকে ভুল বলতে হয় না বরুণ বাবু। এতদিন ধরে আপনি প্ল্যান তৈরি করছেন, ওই আমি তো কখনো ভুল বলিনি। হ্যাঁ, কখনো কখনো সংশোধন করেছি, কিন্তু আজ কেন ভুল বলছি? নিজের সমীক্ষা করুন, দেখবেন আপনার খামতিটা ধরা পড়ছে। তাছাড়া আপনার ভুল ধরে দেওয়াটা কি আমার অপরাধ হলো? আর আমার কথাগুলি যদি আপনার কাছে অপমান বলে মনে হয়, তাহলে অপমান। প্লিজ আমাকে জানাবেন আপনি ভুল করলে আমি কি বলবো। অফিসের বাইরে নানা অনুষ্ঠানে জ্ঞান বিতরণ করে, কিন্তু সেগুলি নিজেই সঠিকভাবে পালন করছেন না। কি বলবো আপনাকে? প্লিজ বি অনেস্ট। স্যার, এভাবে আমার ব্যক্তিগত বিষয়ে বলতে পারেন না স্যার। বলতে বাধ্য হলাম, কারণ আপনি আপনার কাজটা সঠিকভাবে করছেন না। আর অফিস আপনাকে জ্ঞান বিতরণের জন্য মাইনে দেয় না। চাকরিটা না থাকলে এই জ্ঞান করবো মাটির তলায় ঢুকে যাবে, তখন বুঝবেন জ্ঞান ধুয়ে পেট চলে না। এখন যান, ফাইলটা ঠিক করে নিয়ে আসুন। আধার কখনো চিরস্থায়ী হয় না অবরণ বাবু, আমি জানি আপনি অনেক অনেক সেন্সিটিভ। আমি এও জানি আধার কারোর ব্যক্তিগত নয়। আমি যেমন আধারের প্রতিনিধিত্ব করি না, তেমন আলোরও। কিন্তু আমি তো শুধু আপনার কাজ সম্পর্কে বলেছি, আর এই অফিসের একজন অফিসার হিসাবে আমি শুধু কাজটা নিয়ে বুঝি। আপনি কেমন মানুষ তাতে আমার কিছু যায় আসে না। আর অফিস মানে একটা প্রতিষ্ঠান, মানে একটা ইনস্টিটিউশন। আর একটা কথা নিশ্চয়ই মানবেন, কোনো ইনস্টিটিউশনে কোনো সেন্সিটিভিটি থাকে না। আমি আবারও বলছি, পারলে সঠিকভাবে কাজ করুন, না পারলে ছেড়ে দিন। আমি যদি স্যার এই মুহূর্তে চাকরি থেকে রিজাইন দিই, কিভাবে পূরণ করবেন আমার জায়গাটা? বিজ্ঞান তো জানেন নবরণ বাবু, কোনো শূন্যস্থানে অপূর্ণ থাকে না। যেমন বাতাস, মাটি, আকাশ, তাই তো ঝড় হয়। প্লিজ ব্যক্তিকে কোনো অফিস বা প্রতিষ্ঠানের সঙ্গে গুলিয়ে ফেলবেন না। এই বিশ্বে এও অপরিহার্য নয়। এখন যান, ফাইলটা ঠিক করে নিয়ে আসুন। দেখুন দাদা, আমি কিন্তু আপনাকে ঠিক চিনতে পারছি না। কি আশ্চর্য, আপনি কে? আপনি রান্নাঘরটা কোন ফাইল? কোন ফাইল মানে? বুঝেন না কেন যে বুঝায় আপনারে? আরে কিসেন কিসেন কেন, কি করবেন? কদ্দুর করি দেহন লাই ওইখানে তো কইতে হইব। আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আপনি কে? এত উত্তেজিত ওয়া স্বাস্থ্যের পক্ষে খারাপ। কিসেন খান কোন দিকে? ঠিক আছে আমি দেখি। একদম না, একদম না, আপনি বাইরে যান, আমার অনেক কাজ আছে। আরে দাদা আমি তো আপনার সুবিধা লয়ে আইছি। কোন দিকে? সিআইডি নাকি? না বালা বালা আপনার কিসেন খান বালা, কোনো অসুবিধা হইতো না, সব কিছুর ব্যবস্থা আছে। তবে যে বিজ্ঞান গ্যাসের যা ক্রাইসিস, একখান ইন্ডাকশন চুলা রাউন উচিত, ইয়ান একখান ব্যবস্থা করন যাইব না। আপনার কথা শেষ হয়েছে? প্লিজ তাহলে আসুন। আরে দাদা কথা তো উড়েই করছি।
করছি না, শেষ হইব কেমনে? ঘরে অতিথি আইলে মনের লাই তো কম লাগে, এর লেগে আমি কিছু মনে করছি না। ঠিক আছে, এ নেই বই। আরে আমার কাজ আছে। আরে মশাই, বারবার এক কথা কিল্লাই কইয়া আই কি এনে বেগা যাইছিনি আনো বইয়েন। আপনি কি মশাই সেই তখন থেকে আমাকে ডিস্টার্ব করছেন? আচ্ছা বাবা শোনা কই, তারে তো দেহের না। কেন, আপনার কি দরকার? আপনি এনে অশ্বর থাই, সরকারি চাকরি, ছেলে একটা, বাড়ি আনলেন নিজে, আপনার স্ত্রী বিয়ে হইছে মাসখানে কইল, 2 গাছ জিনিস আর এনো লেহা নাই। আপনার ফোন নম্বরটা কোনছেন? উঠুন উঠুন, অনেক হয়েছে, আজ দামোর চা এবার উঠুন। আরে দাদা সেতেন কা আই তো আপনার বিয়ার আলাপ লইয়াছি। বিয়ে? আরে বলে কি, কে বিয়ে করবে? আরে মহাত্মায় দৌলত দিচ্ছে আপনি। আপনার কথা উনি আমার মনের ভিতরটা কান্দির কান্দির উঠে। এই বয়সে স্ত্রী বিয়োগ সইবেন কেমনে? আরে ওলাডারও তো দেওয়াই লোক লাগে। এবার আপনার উদ্দেশ্যটা আমার কাছে পরিষ্কার, তবে আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি, যে উদ্দেশ্যে আপনি এসেছেন সেটি সফল হচ্ছে না। ঠিক আছে, আনলে বইয়ে আই কয়খান ছবি দেয়, গুণাবলী পরে কইয়া এই একখান দেহের নাম লেখা আছে। আপনি যদি এখন না ওঠেন আমি বাধ্য হয়ে পুলিশে ফোন করব। আমি তো কোনো অন্যায় কাম করছি না, তো পুলিশ কি করব? আপনি আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে ঘরে ঢুকেছেন, শুধু তাই নয়, আমি যা চাইছি না সেটাই আপনি করে চলেছেন, সেটা পারেন না। কি কাণ্ড! আইসি আমাদের উপকার করতাম, কারণ উপকার করুন কি খারাপ? এটা তো শিক্ষিত লোক, কোন উপকার করুন খারাপ? আর কেন আমার উপকার করতে এসেছেন? আমি তো আপনার উপকার চাইছি না। দেশে এত এত লোক থাকতে উপকার করার লোক পেলেন না? আবার আসলে আপনি কোনছেন দেশের অকলের কি বউ মরে না হাসিবে? তো অকলের কাছে গেলে তো আর হইতো না। আপনি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন, আমার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করছেন। আইনগতভাবে এটা আপনি পারেন না। আমি কোনো কথা শুনবো না, আপনি বেরোন, ঘর থেকে বেরোন। আরে কি এর আইনের কথা আপনি কইতেছেন? কোন আইনে কয় আন্নের অসুবিধায় আগে আওন, আন্নের উপকার করুন অপরাধ? হয়তো আন্নের মতো নয়, পড়াশোনা তো আমরাও করছি, আন্নের কম হচ্ছে, আন্নের বিয়া করানোর দেশে দোষের দায়িত্ব, নইলে তো আন্নের সংসার বাসি যাইব গো। আমরা কি চাইতে আরি কারণ সংসার বাসি যাক? শুধু আন্নের সংসার না, আন্নের জ্ঞান বড়ও আছে। আরে আপনি দেখছি আমার ঘরে বসে আমাকেই ভয় দেখাচ্ছেন। তবে একটা জিনিস আমার কাছে আরো পরিষ্কার, আপনি বিয়ের ঠিকাদারি করেন, তাই তো? আরে মশর, আমি শুধু একা নয়, চাইরোয়া মেলা ঠিয়াদার আছে। আপনি কি ঠিয়াদারি করেন না? কিছু মানুষ হাইবেন কেন টস টস কোনো না কোনো ভাবে ঠিয়াদারি করি চলছে। কেউ রে ভাইবেন দেশাত্মবোধের ঠিয়াদার, কেউ আছে সততা, আবার কেউ রে ভাইবেন মানুষকে ভুল পথে লই যাওয়ার ঠিয়াদারি করছে, আবার কেউ আছে মানুষকে মিথ্যা স্বপ্ন বা মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার ঠিয়াদারি লই রাখছে। আমি তো শুধু মানুষের মানুষের সম্পর্ক স্থাপনের ঠিয়াদারি লই রাখছি। আমার যদি ঠিয়াদার কর তাহলে এটারে সকলের অপমান করা নয়। দাদা প্লিজ আমাকে মাফ করুন, আপনি আপনি এখন চান প্লিজ। ঠিক আছে, বারবার যখন কইতাছে তখন আমি যাইতাছি, কিন্তু পরে আবার আইমু। তবে একটা অনুরোধ, এই বিষয়ে আপনি আর অন্য কোনো ঠিয়াদারে এলাও কইবেন না। বাবারে বাবা, এমন বিলম্বিত অবস্থায় কখনো ঘটেনি। আচ্ছা আমার কি, না না, এ কি ভাবছেন?
অসম্ভব। তবে এটা বোঝা গেল চিত্রার মৃত্যুর খবরটা অনেকেই জানে, সেটা লোক জানতেই পারে। তবে ফাঁসির কথাটা বলে কি আমাকে ওনাকে উস্কানি দিতে চাইল? চিত্রা এত মৃত্যু দেখেছি, কিন্তু তোমার এই মৃত্যু আমাকে যে কত প্রশ্ন চিহ্নের মুখে ফেলে দিয়েছে তুমি কি বুঝতে পারছো? যদি আমাকে সামান্য বুঝতে দিতে, আমি যদি বুঝতে পারতাম। হ্যাঁ, তোমাকে জানোই তাই বলেছি, গালিগালাজ করেছি, কিন্তু মরে যেতে তো বলিনি। এখন যার সঙ্গে দেখা হয়, কথা হয়, সবার চোখে মুখে আমার জন্য একটা করুণা। অনেকে কিছু বলে না, কিন্তু বুঝতে পারি তাদের মনের গভীরে তোমার মৃত্যু নিয়ে অনেক প্রশ্ন জমে আছে। আচ্ছা, আমি কি পরিচিতদের জনে জনে গিয়ে বোঝাবো আমি কি কোনো অন্যায় করেছিলাম? স্বামী হিসেবে আমার কতটুকু অধিকার? কখনো কি শুনেছি তার কথা, বা শুনতে কি চেয়েছি? তুমি কি আফসোস করছো? কে? আমাকেও চিনতে পারছো না? তোমার আমি। ভালো করে তাকাও। না না, কোথায় তাকাচ্ছ? নিজের দিকে তাকাও। নিজের ভেতরে, আরো ভেতরে, আরো ভেতরে তাকাও। তাকিয়ে দেখো, পাবে আমাকে। এত আফসোস কেন তোমার? এটাই তো চেয়েছিলে। না না, আমি মৃত্যু চাইনি। আমি শুধু চেয়েছিলাম সে সেই হিসাবে চিত্রা তোমাকে সব দিয়েছে, কিছুই সে নিজের কাছে রাখেনি। তোমাকে সন্তুষ্ট করতে যা যা দেওয়ার সব দিয়েছিল তোমাকে। আর কি চাওয়ার আছে তোমার? সব আমাকে দেয়নি। কেউ কি নিজের সবটা দিয়ে দিতে পারে? সব দেওয়ার পরেও থেকে যায়। চিত্রার কাছেও থেকে গিয়েছিল যা আমি পাইনি। মাঝে মাঝে আমি তাকে বুঝতে পারতাম না। আমি চেয়েছিলাম তার মনটা, পুরোটা। এইসব কথা বলে তুমি নিজেকে ডিফেন্স করতে চাইছো? মনের দেওয়া নেওয়া চিরকাল পারস্পরিক। তুমি শুধু নেবে একটু করে হয়। তোমার মন কতটুকু দেবে সেই সিদ্ধান্ত তোমার। তুমি যে তার পুরো মন চেয়েছিলে, তুমি কি পুরোটা দিয়েছো? সেও তো তোমার পুরোটা চেয়েছিল। না, সম্পূর্ণ আমাকে সে চায়নি। সম্পূর্ণ চাওয়ার কথা কখনো বলেনি সে। তুমিও তো কখনো বলোনি। এত কাছাকাছি, একের ভেতর দুজন হলেও তার চাওয়াকে বুঝতে না পারো, সেই বা কি করে বুঝবে তোমাকে? আমার ছেলে যদি আমাকে প্রশ্ন করে, যদি জানতে চায় মা কেন আত্মহত্যা করলো, কি বলবো? কি বলবো আমি? মানুষ দেখলে আমার ভয় হয়। এই বুঝি জানতে চায় চিত্রার আত্মহত্যার কথা। এত ভাবছো কেন? যে মরে গেছে তার জন্য ভেবে তুমি কেন মনের গহনে অন্ধকার পুষে রাখবে? জানালা খুলে দাও, আলো আসো, আলো আলো আলো। আলো মানে পূর্ণতা। পারছি না, খুলতে পারছি না, জানালা খুলতে পারছি না, দেখতে
পাচ্ছি না আলো, কেউ যেন আমার হাত আঁকড়ে ধরে আছে। যখনই ভাবি আগের মতো আসতে চেষ্টা করব, তখনই তোমার জীবন আবার পূর্ণ হবে। মহিলা চাই, জীবনের মহিলা চাই। বন্ধ করো না, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো ভাই, করো সাইলেন্স রেখে দাও, ফ্লাইট মোড রেখে দাও। তোকে কতদিন বললাম যে একটা ভালো কলিং বেল লাগা, এই সে গেলে কলিং বেল এখন কি আর চলে? কি রে, তোর মুখটা শুকনো শুকনো লাগছে কেন? বাবু শোনা কোথা? মাসির বাড়ি গেছে। ও তাহলে আজ তুই একা? ফাইন, চল কোথাও ঘুরে আসি। এধার ওধার ঘুরে ল্যান্ডিং রিসোর্টে গিয়ে লাঞ্চ করবো। কতদিন তো অফিস বাড়ি ছাড়া কোথাও যাস না। না রে, ভালো লাগছে না। কি রে, সেই ঘটনাটার রেশ এখনো কাটিয়ে উঠতে পারিসনি? আচ্ছা কি রে তুই, আমাদের সঙ্গেও যদি দুঃখ কষ্ট শেয়ার করতে না পারিস তাহলে তো গুমরে গুমরে মরে যাবি। চা খাবি? চা কে করবে? কাজের লোক দেখেছিস নাকি? কেন, আমি করতে পারি না? তুই একটু বস, আমি চা নিয়ে আসছি। চাটা একটু কড়া করিস। কত আড্ডা দিয়েছি এই ঘরে আমি, নবারুণ, পার্থ, দেবজিৎ, শুভ। আড্ডা না দিলে ভাতই হজম হতো না। এই যে ঘরটা দেখছেন, এরকম লক্ষ লক্ষ ঘর, অজস্র ঘর আছে যেখানে আড্ডা শব্দটি প্রতিষ্ঠা পেয়েছে। আড্ডা কি কমে যাচ্ছে? আমি বুঝতে পারি না, সবাই কেবল ব্যস্ত। আমিও চিনতে পারলাম না। নবারুণ তো ছোট্ট মামু কোথায়? ও, আমার পরিচয়টা দেওয়া হয়নি। আমি চিত্রার দুঃসম্পর্কে বড় ভাই। ও নবারুণ গেছে চা বানানো, আর আপনার ভাগ্নে সে গেছে মাসির বাড়ি। আমি নবারুণের বন্ধু। আচ্ছা, অনেকদিন আসতে পারি না, আজ রোববার বলে। এই নবারুণ, আরেক কাপ চা বেশি করি। না না, আমি চা খাই না। লাগবে না রে নবারুণ, অনেকদিন পর কাউকে পেলাম যিনি চা খান। আগে খেতাম, এখন ভালো লাগে। এই সময় এসে আপনাদেরকে ডিস্টার্ব করলাম না? আরে না দাদা, এই সময় তো নবারুণের আপনাদেরকেই বেশি প্রয়োজন। একাকিত্ব কাটানোর জন্য নিকটজনদের সান্নিধ্য খুবই জরুরি। সঠিক সমাধান না পেলে একাকিত্ব কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আমার সাথে তো প্রায়ই নবারুণের দেখা কথা হয়, বাকিটা আপনারা ফিল আপ করতে পারেন। আপনার বাড়ি অমরপুর। আপনি আমাকে নাম ধরে রাখতে পারেন, আমি মাধব। আপনার সঙ্গে বোধহয় বয়সের খুব একটা ডিফারেন্স হবে না। না, চট করে নাম ধরে ডাকাটা ঠিক শুভনীয় নয়। আর সম্পর্কে আপনি নবারুণের দাদা, মানে আমারও দাদা, সেই ভাব।
কথা শুনে হঠাৎ কি হলো আমি তো না না, আপনি মন্তোষের সামনে সবকিছু খুলে বলতে পারেন। আমি কোনো অসুবিধা নেই। আমি তাহলে আর যাই। উনি অস্বস্তি ফিল না, বসুন বসুন বসুন। অস্বস্তিটা আসলে আপনাকে নিয়ে নয়, কিভাবে বলবো সেটা ভেবেই অস্বস্তি। যাই হোক, আমি যতদূর জানি চিত্রা কিন্তু ফাঁসি দেওয়ার মতো মেয়ে নয়। কি বলতে চাইছেন আপনি? আপনি কি এই কথা বলার জন্য ছুটে এসেছেন? শুনুন দাদা, আমার শ্বশুর বাড়ির দিকে রাখতে আপনি শ্রদ্ধা করি, তার মানে এই নয় যে আলতাপটা কথা বলার অধিকার আপনার রয়েছে। প্লিজ, এত এত উত্তেজিত হওয়া ঠিক নয়। আমি কিন্তু তোমাকে খারাপ কিছু বলিনি বা এমন কিছু। এই যে তোমার হঠাৎ উত্তেজিত হয়ে যাওয়াটা বিনা চাইলে কিন্তু তোমাকে প্রশ্ন চিহ্নের মধ্যে দাঁড় করা। দাদা, এই সময়ে যখন বৌদির মৃত্যুর মাসও গড়ায়নি, সেই মৃত্যু এসেছে। আপনি কি জানেন চিত্রার মৃত্যুটাকে নিয়ে তার বাড়ির লোকজন কি ভাবছে? এই মাসের মধ্যে এমন একটা দিন যায়নি যে চিত্রার মৃত্যুটাকে নিয়ে তার আত্মীয় স্বজনের সঙ্গে আমি কাটা ছেড়া করিনি। তাই সব জেনে শুনে ভুল ভাঙতেই আমি এসে। এইভাবে ভুল ভাঙানো যায় না দাদা, নির্ভাবে। আর তারা কেউ এই বিষয়ে মামলা করেনি, তাহলে আপনি কেন বিষয়টা নিয়ে টানছেন? এরকম বোকার মতো কথা আমি তোমার কাছ থেকে শুনবো সেটা আমার আশা ছিল না। নবারু, তুমি কি ভাব কোন বিষয়ে কেউ প্রশ্ন করে না মানে তার মনে কোন প্রশ্ন নেই? প্রশ্নহীন মানুষ আছে? যে মানুষটা কথা বলতে পারে না বা নিশ্চুপ, তার মনে কিন্তু প্রশ্ন আসে। হয়নি বলে সবকিছু মিটমাট না না না, সেটা সেটা আমার বোধগম্য হয়। আর মামলার বিষয়টা তো আরেকটা চ্যাপ্টার। আপনি কি এই কথাগুলো বলার জন্য ছুটে এসেছেন? এছাড়া আর কি বলবো? জনজন্ত একটা মানুষ ছিল এই বাড়িতে, হঠাৎ নিজেকে নিজে শেষ করে দিল আগাম কিছু জানা না দিয়ে। আচ্ছা, তোমার তোমার মনে কি কোনো প্রশ্ন আসে না? কোনো আফসোস হয় না যে দুঃখগুলো কাউকে বলে যেতে পারত? হয়তো বলে গেছি। কিভাবে জানলেন ওর ভিতরে দুঃখ ছিল? সুখে কি ফাঁসি দেয়? অতিরিক্ত সুখে পাগল হয়ে যাওয়ার গল্প শুনেছি। আমি তোমার মামলা সাজাতে আসি, সেটা আমার উদ্দেশ্য। আমি এসেছি যা ঘটেছে তা। আপনাদের এভাবে চিবিয়ে কথা বলা আমার ভালো লাগে। আপনাদের যদি মনে হয় আমি অপরাধী, মামলা করুন আমার নামে। আমি তো কারণ হাতে পায়ে ধরে বলিনি যে দয়া করে আমার নামে মামলা করবেন না। মামলার বিষয়টা যে কেউ কেউ ভাবেনি তা ভেবেছে, কিন্তু যখনই আমার পরামর্শ নিয়েছি আমি পরিষ্কার ভাষায় না করে দিয়েছি। তার মানে এই নয় যে আমি তোমাকে দয়া করছি। আমি আপনাদের দয়ার প্রত্যাশী নই, দয়ার বরাব হয়ে বাঁচতেও চাই না। তুমি কিভাবে বাঁচবে না না বাঁচবে সেটা তোমার বিষয়। এই ব্যাপারে চিত্রার বাড়ির লোকজন কেউ তোমাকে বাধ্য করেনি আর করবি না। চিত্রা তো একা, গরিব বাবা মায়ের একমাত্র মেয়ে। তোমার অস্বস্তি হচ্ছে আমার কথাগুলো শুনে, কিন্তু তুমি একবার ভাবো তোমার শ্বশুর শাশুড়ির কি অবস্থা। তুমি কি ভাবছো এই বয়সে তারা তোমার বিরুদ্ধে মামলা করবে? এও সম্ভব? কেমন আছেন তারা? নিশ্চিতই খুব ভেঙে পড়েছে। এই কথাটাই আমি শুনতে চেয়েছিলাম নবারুণের মুখ থেকে। আপনি তো আমাকে সেই সময়ই দিলেন না। আমি না হয় আজ তোমাকে সময় দিলাম। গত এক মাসও কি তুমি তোমার শ্বশুর শাশুড়ির খবর নেওয়ার সময় পেলে না? ওটাও আমাকে মানতে হবে। বরাবরই আমি এরকম ফোন করে করে সবার খোঁজ খবর রাখা আমি পারি না, সেটা সবাই জানে। এতদিন চিত্রা ছিল তাই তোমার কোনো অসুবিধে হয়? আর সবার খোঁজ খবর রাখা আর ওই শ্বশুর শাশুড়ির খোঁজ খবর রাখা দুটোকে তুমি এক করে দেখছো। সবার সঙ্গে শ্বশুর শাশুড়িও তো গুলিয়ে ফেলছে। দাদা, এই মানসিক অবস্থায় খোঁজখবর করার দাবিটা বড্ড বাড়াবাড়ি নয়? ঠিক, একদম ঠিক। সেটা আমি কেন, সবাই।
কিন্তু যেই মানুষটা বছরে একবার শ্বশুর শাশুড়ির খবর নেয় না, এমনকি খবর নেওয়ার প্রয়োজনও বোধ করে না, তার কি সারা বছরই মানুষের অবস্থা খারাপ যায়? এটা আমাকে মানতে হবে। কেউ কেউ এমন হয় দাদা, তোমার কে খাতিরে না হয় আমি আপনার কথাটা মেনে নিই, কিন্তু তারা তো ভাবে আমাদের মেয়ে আছে, আরো বড় করে বলতো মেয়ের জামাই আছে। আমি তো বলেছিলাম, অনেক দিন আগেই বলেছিলাম আমাদের এখানে চলে আসবে। না না, জামাইয়ের বাড়িতে শ্বশুর শাশুড়ি থাকাটা তুমি যে চলে আসতে বলেছিলে চিত্রাটা জানতো? জানবে না কেন? আমি শুধু জানার কথা বলছি না, তাতে চিত্রার সমর্থন ছিল কি না? চিত্রা কখনো আমার কথার উপর কথা বলতো না। আমি চলে আসতে বলেছিলাম মানে চিত্রা অবশ্যই সমর্থন করবে। হ্যাঁ, এটা কিন্তু ঠিক। বৌদিকে কোনো কথার বিরোধিতা করতে আমরা দেখি, এটা কিন্তু আশ্চর্য। চিন্তা তোমার সবকিছু মেনে নিত। এতে আশ্চর্য হওয়ার কি আছে? স্ত্রী হিসেবে স্বামীর কথা মেনে নেবে, এটাই তো স্বাভাবিক। না, স্বাভাবিক নয়। কেন কেন আপনার মনে হচ্ছে স্বামীর কথা মেনে নেওয়া অস্বাভাবিক? আচ্ছা মন্ত্রীবাবু, আপনি আমাকে একটা কথা বলুন তো, সবকিছুতে হ্যাঁ করা কি স্বাভাবিক? আমি ঠিক বুঝতে পারছি না আপনার কথা কোন দিকে এগোচ্ছে। আমি কি কিছু কঠিন কিছু বললাম? আমার মনে হচ্ছে জোর করে আপনি আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কে কিছু ইনপুট করতে চাইছেন। ভুল, তোমার ধারণা একদম ভুল। আমি তোমাকে আগেই বলেছি, আমি এখানে এসেছি শুধু ঘটনাটা জানার জন্য। এই ব্যাপারে যদি তোমার শ্বশুর বাড়ির লোকজনদের মনে কোনো ভুল ধারণা থেকেও থাকে, তা জেনে নিয়ে দূর করা। আমি তোমাকে বলেছিলাম, এই যে তুমি তোমার শ্বশুর শাশুড়িকে এখানে চলে আসতে বলেছিলে, তাতে চিত্রা সায় ছিল। আমি তাদের মেয়ের জামাই হিসাবে বলেছি এবং সেটাই আমি যথেষ্ট বলে মনে করি। তুমি যথেষ্ট বললেও তাদের কাছে সেটা যথেষ্ট নয়। কেন কেন যথেষ্ট নয়? কারণ কথাটা শুধু তোমার মুখে, হৃদয়ে নয়। তাহলে কিভাবে বললে সেটা হৃদয়ের হবে? সেটা এখন করা সম্ভব নয়। কারণ কি হলো? চুপ করে গেলেন কেন? খুঁজে পাচ্ছেন না কথা? সেই কারণটা বলা মানে চিত্রার মৃত্যুর পর সেটা অসম্ভব। বিয়ের সময় তুমি জানতে তোমার শ্বশুর শাশুড়ি আর্থিক দিক দিয়ে খুব একটা সচ্ছল নয়। কখনো কি জানার চেষ্টা করেছ ওরা কিভাবে চলছে? দেখুন দাদা, আমি আগেই বলেছি এই বিষয়গুলো আমার আসে না, আপনি জানেন। এইভাবে সবসময় খোঁজ খবর না আমি পারি না। আমি বুঝতে পারছি না, তুমি চাকরি করো, বন্ধু বান্ধব আছে, আড্ডা দাও, সব করো, মানে অনেক কিছু করো, শুধু শ্বশুর শাশুড়ির খবর নিতে পারো না, পারি না। তো আমি কি বিয়ের সময় কথা দিয়েছিলাম নাকি যে নিয়মিত খোঁজ খবর করবো? আচ্ছা, বিয়ের কথার সঙ্গে এই খোঁজ খবরের কি সম্পর্ক? নবা, তুমি তো জেনেই বিয়ে করেছিলে। চিত্রা তার বাবা মায়ের এক মেয়ে, এতে অপরাধের কি হলো? কখনো কিছু তাদের জন্য টাকা পাঠিয়েছে? আমি পাঠাইনি, চিত্রা পাঠিয়েছি। তুমি বলেছিলে পাঠাও না, চিত্রাকে মাঝে মধ্যে অল্প স্বল্প টাকা পাঠাতো, তাতে তোমার সায় ছিল? চিত্রা তো রোজগার করতো না, আমার রোজগারের টাকা থেকে তো পাঠাতো। আমার জিজ্ঞাসা তাতে তোমার সায় ছিল কিনা? আমার একার চাকরি, তার থেকে টাকা পাঠালে আপনি তো বলো। ঠিক আছে, ওটাও বাদ। এখন পর্যন্ত চিত্রা তার বাবা মাকে কত টাকা পাঠিয়েছে? আমি ঠিক বলতে পারি। তার মানে খুব বেশি টাকা সে তোমার কাছ থেকে নেই, আর যদি নিত তাহলে তোমার হিসেবে টান। আমি যদি বলি একবারই সে তোমার বেতন থেকে টাকা পাঠিয়েছে আর পাঠায়, অসম্ভব। 3-4 মাস পর পরই সে টাকা পাঠাতো। তার মানে টাকা পাঠিয়ে সে তোমাকে বল, কিন্তু সেই টাকা যে তোমারই টাকা সেটা তুমি নিশ্চিত হচ্ছে কিভাবে? সময় কাটানোর জন্য সে বাড়িতে 2-3 ছেলে মেয়েকে পড়াতো, সেই টাকাও তো আমাদেরই টাকা নাকি? চিত্রার রোজগারের টাকা আমাদের হয় কিভাবে? আমার বেতনের টাকা কি আমাদের টাকা নয়? তোমার বেতনের
টাকা যদি তোমাদেরই হয়ে থাকে, তাহলে চিত্রা যখন প্রথমবার তোমার বেতন থেকে টাকা পাঠিয়েছিল, তুমি অসন্তুষ্ট হয়েছিলে কেন? দুজনের টাকায় তো দুজনেরই সমান অধিকার। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সমান অধিকার মানে কি? যা খুশি করার অধিকার? প্লিজ টেক ইট ইজি। স্বামী স্ত্রীর মধ্যে সমান অধিকার মানে সর্বত্রই সমান অধিকার। প্লিজ মন্তোষ, সবকিছু এত ইজি হয়। তোকে যদি প্রশ্নগুলো করতো, তুই যেভাবে ইজিলি বলছিস সেভাবে বলতে পারতিস না। আমি জানি তুমি এত সহজ উত্তর দিতে পারো। ঠিক আছে, তোমার বেতনের টাকাও তুমি পারো। তারপর আমাকে বলো, চিত্রা যখন এরপর অল্প স্বল্প টাকা পাঠাতো, তাতে তুমি বিরক্ত হতে পারো? মানে আমি চাইছিলাম ওর টাকাগুলো সেভিংসে জমা রাখা। ওর টাকাও কিভাবে খরচ করবে সেই অধিকার তো ওর আছে। আমি যখন চাইছিলাম তখন সেটা গুরুত্ব দেওয়া উচিত ছিল না? হ্যাঁ, সে তোমার চাওয়াকে গুরুত্ব দেবে, অথচ তুমি তার চাওয়াকে গুরুত্ব দেবে না, সেটা কি করে হয়? ঠিক আছে, ওটা বাদ। আমি তোমাকে বলেছিলাম, তুমি যে বলেছিলে তোমার শ্বশুর শাশুড়িকে এখানে চলে আসতে, ওরা রাজিও হয়েছে। তারপর তুমি আপত্তি করলে কেন? মানে পরে মনে হলো হঠাৎ করে এখানে এসে অ্যাডজাস্ট করতে পারবে কিনা। সেদিন থাকতে থাকতে অ্যাডজাস্ট হয়ে যেত। হ্যাঁ, এই বয়সে বসবাস চেঞ্জ করলে অসুবিধা প্রথম হবেই। আপনি ঠিক হয়ে যেত। ঠিক বলেছিলে যে পাকাপাকি ভাবে চলে আসতে। পাকাপাকি ভাবে মানে বুঝতে পারো? হ্যাঁ বলেছিলাম, তাতে অসুবিধা নেই। এখানে যেহেতু থাকবে, ওখানে বাড়ি রাখি কি হবে? আমি নিশ্চিত চিত্রা তোমার এই প্রস্তাবে সায় দেয়। আমার যে কোনো মতামতে সে ডিফার করতো। আমি বুঝতে পারছি না নবারুণ, তুই কি বলছিস? আমরা যতদূর বৌদিকে দেখেছি, কখনো তো কোনো কথার বিরোধিতা করতো না। সে কিছু বলতো না, এতে আমি বুঝতাম সে সাই দিচ্ছে না। আশ্চর্য, তোমাদের মধ্যে কথা হতো না? কথা হবে না কেন? কথা হতো। এই যে বললে সে কিছু বলতো না, প্রথম থেকে কি চিত্রা এরকম? বৌদি বেশি বক বক করতেন, এমনটা ছিলেন না সেটা ঠিক। কিন্তু আমরা যখন আসতাম কোনো অনুষ্ঠান বা আড্ডা, বৌদি কিন্তু আমাদের সঙ্গে কথা বলতেন, এবং আমরা লক্ষ্য করতাম বৌদি কিন্তু কথা বলতে ভালোবাসতেন। ভালো লাগছে না, এই কথাগুলো শুনতে একদম ভালো লাগছে না। আপনার কি শরীর খারাপ লাগছে? জল খাবেন? জল। অনেকদিন পর চা খেতে ইচ্ছে করছে। ঠিক আছে, আমি করছি। মন্তোষ, তুই খাবি তো? আমি তো চার ব্যাপারে সবসময় দাদা। দাদা, আপনার কি শরীর খারাপ লাগছে? না, নবারুণের সঙ্গে যখন কথা বলছি, তখন চিত্রার মুখটা ভেসে উঠছে। চিত্রা যে কতটা উজ্জ্বল ছিল তা আমি আপনাকে পরে বোঝাতে পারবো না। সেই মেয়েটি যখন চুপ হয়ে যায়, চুপ হয়ে যাওয়ার কথাটা কে বলছে? না, তার স্বামী। একদিকে সে ছিল উজ্জ্বল, আবার সে চুপ থাকে। এই যে তার মানসিক স্ট্রেস, আমি আসলে তার কষ্টটা অনুভব করার চেষ্টা করছি। আমি তো এই বিষয়গুলো বুঝতেই পারি না। স্বামীর বন্ধু হিসাবে যতটুকু কথা বলা, বৌদি কিন্তু আমাদের সঙ্গে বলতে।
না হয়তো 1 ঘন্টা, তাতে তো সবকিছু বোঝা সম্ভব নয়। তারপরও যদি আপনাদের কৌতূহল থাকতো তাহলে না হয় বুঝতে পারতেন। একটা মানুষ চুপ হয়ে যায় কখন, মেন্টাল ডিসঅর্ডার থেকে হতে পারে। আবার প্রশ্ন জাগে, মেন্টাল ডিসঅর্ডার হয় কখন? এমন একটা শারীরিক বা মানসিক আঘাত যা তার মনের উপর ভীষণভাবে প্রভাব বিস্তার করে। আমরা যাদের পাগল বলি তারা তো সেই মেন্টাল ডিসঅর্ডারের শিকার। কিন্তু বৌদির ক্ষেত্রে তো এমন খাওয়াটা ঠিক হবে না, অত তো আমরা জানি। তার বাবা মায়ের এক মেয়ে, মা বাবার সঙ্গে তার যে একটা অ্যাটাচমেন্ট, তাতে তার কিছু দায় আছে বলে সে মনে করে। তার মা বাবার সেটা আশা করত। আচ্ছা, এই প্রত্যাশাটা কি অন্যায়? বৌদি তো এই বিষয়গুলো আমাদের সঙ্গেও শেয়ার করতে পারে। তাহলে তো ঘরের কথা, অঙ্গরের কথা আপনাদের বলতে হবে। সেটা তো তার কাছে অপমান। চিত্রা এমন মেয়ে নয় যে আপন জনদেরকে অপমানিত করবে। কাকে চাইছেন? সরি রং নাম্বার। ওকে তুমি ডাক্তার দেখিয়েছিলে? ডাক্তার? না, আমি তোমার কথা বলছি না। এই যে তুমি যে বলেছিলে চিত্রা কিছুটা চুপ হয়ে গিয়েছিল, তোমার সঙ্গে কথা কম বলতো, এই জন্য। শুধু এই জন্য কি ডাক্তার দেখানো যায়? আমার সাথে একটু কথা কম বলতো ঠিক, এছাড়া তো অন্য কোনো বিহেভিয়ার চেঞ্জ হয় না। এই যে তোমার সঙ্গে কথা কম বলতো, সেটাকে তুমি নর্মাল বলে ধরে নিয়েছিলে? তোমার মনে কখনো প্রশ্ন জাগেনি কেন সে কম কথা বলছে? তুমি তার কাছে জানতে চাও? আমাদের তো কোনো অসুবিধা হচ্ছিল না। আমাদের মানে আমার আর চিত্রার অসুবিধা হচ্ছিল না, সেটা তুমি বলছো? আমার তো তাই মনে হতো। মনে হতো? অথচ তুমি চিত্রার কাছে জানতে চাওনি, এমনকি তুমি বুঝতেও পারোনি সে যে কতটা মানসিক ক্ষত নিয়ে নিজেকে বহন করে চলছে। মানসিক ক্ষতের বিষয়টা আমি বুঝতে পারি না। শুধু কম কথার জন্য সে ফাঁসি দেবে? সেই কারণটা কি তুমি আমার কাছে জানতে চাইছো? সেটা তো তোমার বলা উচিত। সব কথা প্রকরণ মেনে তোমরা দুজনকে এক করে নিয়েছি। তার মধ্যে একজনের চুপ হয়ে যাওয়াটা তো স্বাভাবিক ঘটনা নয়। তুমি জানো সে তোমাকে কতটা ভালোবাসতো? জানো সে যে তোমাকে গভীরভাবে ভালোবাসতো তা তুমি বুঝতে পারতে, কিন্তু অনুভব করতে পারোনি তার মনের কষ্টটা। আমি যদি স্ত্রীর কষ্টটা বুঝতে না পারে, এর চেয়ে দুঃখের আর কি হতে পারে? যদি কোনো কারণে তার মৃত্যুটা হতো, আপনি কি আমাকে ফাঁসির দিকে যেতে ইনসিস্ট করছেন? এই তোমার ভেতরের একটি ভাবনাগুলো সভাপতি তোমাকে উল্টো অর্থের দিকে নিয়ে যাচ্ছে। আমি বারবার বলেছি আমি এখানে এসেছি শুধু ব্যাপারটা বোঝার জন্য, আর কিচ্ছু নয়। এই যে বুঝে নেওয়ার দায়টা আমার জন্ম নিয়েছে, তা কিন্তু চিন্তার জন্য নয়, চিন্তার মা বাবার জন্য। ওদের দিকে তাকানো যায় না, দিয়ে যাচ্ছে
তার কাছে কেঁদে কেঁদে একটা কথাই বলছি, আগে যদি চিত্রার দুঃখটা বুঝতে পারতাম। এখানে আসার আগে আজ সকালে আমি গিয়েছিলাম, অনেকক্ষণ আমার দিকে তাকিয়েছিল, অনেকক্ষণ পর বলল, মাধব তুই চিত্রার দুঃখটা বুঝতে পারবি রে। তাদের কথা ভেবে আরো খারাপ লাগছে। মাঝে মাঝে কথা হতো চিত্রার সঙ্গে, বাড়ি গেলে কথা হতো, দেখা হতো, আড্ডা হতো, কিন্তু কিন্তু কখনো বুঝতে পেরেনি তার ভেতরে দুঃখটাকে। এখন বুঝতে পারছি, ভেতরে ভেতরে একটা অদৃশ্যকে আউটলে দিয়েছিল, যাতে যাতে কেউ কিছু বুঝতে না পারে। মাঝে মাঝে প্রশ্ন করেছি, কিরে চিত্রা, ধীরে ধীরে কি কথা বলা কমিয়ে দিয়েছিস? আমার কথাটা এসে উড়িয়ে দিয়ে বলতো, ওই না তো, এই তো তোমার সঙ্গে কথা বললাম। এই তো মন্তোষ আঙ্কেল, মাতু মামার সঙ্গে কথা বলছিলাম। আরে আরে আমাদের দিগন্ত বেটা কেমন আছে? বাবা তুমি কেমন আছো? আঙ্কেল রিয়া কেমন আছে? দাঁড়াও আমি তো দেখতে যাচ্ছি। কেমন আছিস সুনয়না? বাবা তোমাকে দেখে তো আমি অবাক। দিদি মারা যাওয়ার খবর পেয়ে তোমাকে ফোন করেছিলাম, তুমি বলেছিলে আর হয়তো এখানে আসাই হবে না। আসা যাওয়ার জন্য যে চেইনটা দরকার সেটাই তো ছিঁড়ে গেছে। ঠিক করবো এসে বল না রে তুই। তারপর তো এলে। আচ্ছা আমাদের বাড়ি যাবে তো? জানি না, কিচ্ছু জানি না। কত কষ্ট পেয়ে মেয়েটা আমাদের পরিবার চলে গেল। কি করে আর মুখটা বল? আমরা না হলে অনেক দূরে, এত কাছে থেকে চিত্রাকে ধরে রাখতে পারবো না। কি করবো এসে বল? মানে তোমরা মেসোমাসিকেও দেখে যাবে না? জানি না, কিচ্ছু জানি না। ভালো মানুষ শাস্তি গিয়ে নিজেকে গুটিয়ে রেখেছিলাম, এই ভেবে যে আমাদের উপস্থিতি যাতে তাদের ক্ষতি না করে। কিন্তু গুটিয়ে নিতে নিতে যে নিজেদের ক্ষতি করে ফেলেছি, সেটা বুঝতে অনেক দেরি হয়ে গেল। দিগন্তকে নিয়ে কোনো অসুবিধা হয়নি তো? কেন অসুবিধা হবে কেন? দিদির কথা মনে পড়ায় একবার কেঁদেছে ঠিক, আর আজ সকাল থেকেই মন খারাপ, খালি বলছে চলো বাড়ি যাবো, চলো বাড়ি যাবো। তুমি থাকবে তো? বলো তুমি থাকবে। বাবা মা নাকি তারাও দেশে চলে গেছে, তুমি মাকে বলো না তাড়াতাড়ি চলে আসতে। মামা তোমাকে আজ কিছুতেই যেতে দেবো না। এইভাবে বললে কি করে যাই বল? বলিস, বড় হলে এভাবে বলিস। মামা তুই তো জানিস তোর মা তারা দেশে বেড়াতে গেছে। তুই বড় হোক, দেখবি একদিন মা ঠিক চলে আসবে। আমি আজই বলবো, চিত্রা দিগন্ত তোকে চাইছে। এটা তোমার জন্য। মামা দাদু দিদা কেমন আছে? আমাকে নিয়ে যাবে? যাবো। অনেকদিন দেখি না। না, এখন তোমার যেতে হবে না। এইভাবে বলছিস কেন ছোট মানুষ? কেন বাবা? পরীক্ষা তো দেরি আছে, দুদিন থেকে চলে আসবো, দাদু দিদার কাছে গল্প শুনবো। তোমাকে একবার না বলা হয়েছে, এখন যাওয়া হবে না। না আমি মামার সাথে যাবো। মুখে মুখে কথা বলবে না। না আমি যাবো না। আবার মুখে মুখে কথা। যাবো যাবো। কি করছিস বাবু? তুমি পারবে না নবরুণ, কিছুতেই তুমি পারবে না। দিগন্ত ছোট হলেও দিগন্তকে ছুঁয়ে ফেলেছে। সাধ্য কি তুমি তাকে ধরা? বুঝতে হয় না বরুণ, বুঝতে হয়। শুধু চিত্রাকে নয়, দিগন্তকেও বুঝতে হয়। নতুবা তুমি দিকভ্রষ্ট হয়ে যাবে। যা তুমি ইতিমধ্যেই হয়ে গেছো। ইউ হ্যাভ লস্ট। চিত্রা জিতে গেছে। না,
অসম্ভব। কি করছিস শ্রাবণ? কন্ট্রোলে উঠছে। আমি আর কিছু করবো না, আমাকে গাড়ি ধরতে হবে, গিয়ে চিত্রার মাকে বলতে হবে, তার বাবাকে বলতে হবে মনেও চিত্রা জিতে গেছে। নাটক প্রচলিত নাটক ছায়া ছায়া এখানে শেষ হলো। এবারে আপনাদের সামনে কথা বলেন আমাদের নির্দেশক শ্রী লক্ষণ কুমার ঘটক মহোদয়। সম্মিলিত নাট্য প্রয়াসের প্রতি আমরা কৃতজ্ঞ যে দ্বিতীয় দফায় আমরা এই সুযোগ পেলাম আজকে, এবং আপনারা যারা এই মুহূর্তে দর্শক হিসেবে হলে রয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, ত্রুটি নিশ্চয়ই আছে, সেটা আপনারা বলবেন, আমরা শুনবো ভবিষ্যতে, নিশ্চয়ই আমরা নানাভাবে শুনব। প্রথমে আমরা আমাদের কুশীলবদের, আমাদের যারা অভিনয় করেছি তাদের আমরা পরিচয় করিয়ে দেব। সেই সাথে আমি সৌমেন্দ্র দা, শিশির দা, রিন্টন আপনাদের মঞ্চে আসতে অনুরোধ করছি। আমাদের এই মঞ্চের পরিকল্পনা করেছেন দীপঙ্কর বর্ধন রায়, উনি আজ এখানে নেই, উপস্থিত নেই। মঞ্চ তৈরি করেছেন রাজেশ কান্তি সাহা, সেও নেই। আমি রিন্টন, সৌমেন্দ্র দা, শিশির দা আসুন আপনারা। প্রদীপ দা, প্রদীপ দা। আমাদের শব্দ সংযোজনায় ছিলেন শিশির দা, শিশির কর সবাই ছিলেন আপনারা। আলোয় ছিলেন রিন্টন রায়, আপনারা চেনেন সবাই। আবহে ছিলেন সৌমেন্দ্র নন্দী, আপনাদের সবার কাছে পরিচিত। এবং আমাদের রূপসজ্জা করেছেন ত্রিপুরার বর্ষিয়ান শিল্পী প্রদীপ চক্রবর্তী। প্রদীপ চক্রবর্তী উনি চলে গেছেন, উনি আসলে অসুস্থ, ফলে বেশিক্ষণ থাকতেও পারেন না। আমি এবার আমাদের কুশীলবদের যার যার পরিচয়টা দেওয়ার জন্য অনুরোধ করব। জয়রাম অধিকারী, অনুদীপ নাগ, মোনালিসা তেনা, অভিজিৎ চৌধুরী, রজত পাল, লক্ষণ কুমার ঘটক। আমি কবির কৃষ্ণ দত্ত। এবার আমাদের সম্মিলিত নাট্য প্রয়াসের সম্মানিত প্রতিনিধিকে আমি মঞ্চে আহ্বান করব বলার জন্য। অনেক অনেক অভিনন্দন।